প্রতীক নিয়ে রেষারেষির মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশনের সচিব জানান, এনসিপির সাথে সব শর্ত পূরণ করেছে বাংলাদেশ জাতীয় লীগ। তিনি আরও বলেন, তালিকায় থাকা যে কোনো প্রতীক নিতে পারবে এনসিপি। ফারজানা আক্তারের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দল নিবন্ধনের আবেদন আহ্বান করে নির্বাচন কমিশন। এতে 143টি নতুন রাজনৈতিক দল নিবন্ধন চেয়ে আবেদন করে। প্রাথমিক যাচাই বাছাইয়ে উত্তীর্ণ হয় 22টি। আবেদনের শর্ত পূরণ করায় নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশ জাতীয় লীগ। দল দুটির বিষয়ে দাবি আপত্তি জানাতে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি। তথ্য পর্যালোচনার পরে আমাদের অবস্থানটা হচ্ছে, দুটো দল প্রাথমিকভাবে শর্ত পূরণ করেছে। একটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, আর একটা হচ্ছে বাংলাদেশ জাতীয় লীগ। জাতীয় নাগরিক পার্টির প্রতীক নিয়ে একটা বিষয় অনিষ্পন্ন আছে, যে ওনারা যে প্রতীকটা চেয়েছেন সে প্রতীকটা আমাদের প্রতীক সংক্রান্ত যে বিধিমালার তফসিলা নেই, এবং না থাকার কারণে আমরা ওনাদের কাছে একটা প্রতীক মানে নিশ্চিত করার জন্য আমরা একটা চিঠি দিব। সেই চিঠিটা পাওয়ার পরে ওনাদের যে প্রতীকটা আমাদেরকে বলবেন, সেই প্রতীক উল্লেখ করে আমরা তাদের নামে বিজ্ঞপ্তিটা দিব। ইসি সচিব জানান, বাংলাদেশ নিজামী পার্টির পক্ষে আদালতের রায় আছে, তাই তারা নিবন্ধনযোগ্য। বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি ও শাহজাহান সিরাজের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল সহ 12 দলের বিষয়ে আরও অনুসন্ধান করবে কমিশন। আম জনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, মার্ক্সবাদী, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি। তথ্যানুসন্ধানের সংখ্যা দাঁড়ালো 9 আর 2, 9 আর 3, 12টা। এদিকে 7 দলের যথেষ্ট তথ্য প্রমাণ না থাকায় আবেদন নামঞ্জুর করেছে ইসি। 7টা দলকে আমরা মনে করেছি যে তারা যথেষ্ট প্রমাণ আদি দিতে পারেন নাই, সে কারণে তারা আবেদন নামঞ্জুর হবে। ফরওয়ার্ড পার্টি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী সিপিবিএম, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি, বাংলাদেশ বেকার সমাজ, বাংলাদেশ সলিউশন পার্টি, নূতন বাংলাদেশ পার্টি, জমিয়াতে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলামী পার্টি। আইন অনুযায়ী নিবন্ধন পেতে ইচ্ছুক দলের একটি কেন্দ্রীয় কমিটি, 21 জেলা ও 100টি উপজেলায় কমিটি এবং প্রতি কমিটিতে 200 ভোটারের সমর্থনের প্রমাণ থাকতে হয়। ফারজানা আক্তার, 71, ঢাকা। শাপলা প্রতীক নিয়ে কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন এবং শাপলা প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের ব্রিফিংয়ের পর 71 টিভিকে দেয়া প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন তিনি। শাপলা প্রতীক নিয়ে ইসি বৈষম্যমূলক আচরণ করছে বলেও অভিযোগ করেন পাটোয়ারি। ছাড় দিচ্ছি না, কারণ আমাদেরকে শাপলা প্রতীকে যদি না দেওয়া হয়, এটা একটি আনকনস্টিটিউশনাল ফ্যাক্ট, এবং আমরা মনে করি যে শাপলা পেতে এনসিপির প্রতীক হিসাবে কোনো আইনি বাধা নাই, তবে কিছু সোশ্যাল প্রেশার রয়েছে। আমরা মনে করছি এখানে নির্বাচন কমিশনের পিছনে কিছু গুপ্ত গোষ্ঠী কাজ করছে। আমরা তাদেরকে প্রকাশ্যে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা তাদেরকে রাজপথ, সাংবিধানিক যতগুলো ওয়ে আছে সে বিষয়ে তাদেরকে ফেস করতে রাজি রয়েছি, এবং আমরা শাপলা ছাড়া নিবন্ধন প্রক্রিয়া নিতে ইচ্ছুক নই, এবং ইসিকে এই বিষয়ে একটি সুন্দর প্রক্রিয়ায় আসার জন্য আমরা জানাচ্ছি, এবং তাদের সেই সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতিও আমরা সম্মান রেখেই তাদেরকে এই আবেদনটা জানাচ্ছি। আসন্ন নির্বাচন পেছাতে ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচারী শক্তি, তবে ভোট করতে প্রতিজ্ঞাবদ্ধ অন্তর্বর্তী সরকার, জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম। তিনি আরও জানান, নির্বাচনে পূর্ণাঙ্গ সহযোগিতা করবে জাতিসংঘ। বৈশ্বিক সংস্থাটির মহাসচিবের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন শাহরিয়ার ইমতিয়াজ। নিউ ইয়র্কে সোমবার জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এতে রোহিঙ্গা সংকট, সংরক্ষণবাদী শুল্ক নীতি ও বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়। পরে বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, বাংলাদেশের জাতীয় নির্বাচন ও চলমান সংস্কার বিষয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন জাতিসংঘের মহাসচিব। সেক্রেটারি জেনারেল অকুণ্ঠ চিত্তে জানিয়েছেন যে তারা বাংলাদেশের এই ডেমোক্রেটিক যে ট্রানজিশনে ফুললি তারা সাপোর্ট করছেন,
এবং সলিডারিটি ঘোষণা করেছেন। তবে শফিকুল আলম জানান, বাংলাদেশের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। বাংলাদেশ নিয়ে তারা হাজার হাজার ডিসইনফরমেশন ফেক নিউজের ক্যাম্পেইন করছে, কিন্তু স্বৈরাচার তার দোসরগুলো এবং তাদের সাথে অ্যালাইড যারা ইন্টারন্যাশনাল ফোর্সেস আছে তারা মিলে একটা মানে খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড মুভ, যে এই ইলেকশনটাকে কিভাবে বানচাল করা যায়। আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট সামনে হচ্ছে ডেমোক্রেটিক ট্রানজিশন এবং খুব ভালোভাবে খুব উৎসবমুখর পরিবেশে ফ্রি ফেয়ার ইলেকশনটা কন্ডাক্ট করা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়েছে ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্র্যান্ডি এবং জাতিসংঘের আন্ডার সেক্রেটারি রাবাব ফাতিমার সঙ্গেও। টক্সের মূল ফোকাসটা ছিল রোহিঙ্গা ক্রাইসিস। পুরো 3টে মিটিংয়ে আলাপ আলোচনা হয় কিভাবে রোহিঙ্গাদের এখন কি অবস্থা, রাখাইনে তাদের কি সমস্যা তারা ফেস করছে, কিভাবে একটা পাথওয়ে পাওয়া যায় ওই ক্রাইসিসটাকে রেজলিউশন করার জন্য। রোহিঙ্গাদের জন্য তহবিল জোগাতে আরও পদক্ষেপ নিতে সবাইকে অনুরোধ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। সংকোচন আমরা দেখতে পাচ্ছি, সেই ফান্ডিংটা কিভাবে বাড়ানো যায়। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা। ধর্মের নামে জাতিকে বিভক্ত করে নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় একটি গোষ্ঠী। মঙ্গলবার এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, এদের জনগণই প্রতিহত করবে। আরেক বিএনপি নেতা রুহুল কবির রিজভী জানান, পরাজিত শক্তি নাশকতা করার চেষ্টা করছে। বাংলাদেশকে কখনো কারো উপনিবেশ বানাতে দেয়া হবে না। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়ার সমাধি প্রাঙ্গণে শত শত নেতাকর্মীর উপস্থিতি। তাদের সাথে যোগ দেন বিএনপির অন্যতম শীর্ষ নেতা সালাউদ্দিন আহমদ। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া করেন নেতারা। পরে সালাউদ্দিন আহমদ বলেন, ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন চায় না বিএনপি। গণতন্ত্রের উত্তরণের পথে দেশি বিদেশি ষড়যন্ত্র দৃশ্যমান হচ্ছে, এমন মন্তব্য করে তাদের প্রতিহত করারও হুঁশিয়ারি দেন তিনি। বাংলাদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ। গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ সংকল্পবদ্ধ। এদেশের গণতন্ত্র উত্তরণের পথে যারাই বাধা সৃষ্টি করবে এবং কোনো রকমের ষড়যন্ত্র করবে, সে দেশে হোক বিদেশে হোক, তাদেরকে তারা প্রতিহত করবে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজা মণ্ডপ পরিদর্শন করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, পরাজিত শক্তি অনেক অর্থবিত্ত খরচ করে নানাভাবে নাশকতা করার চেষ্টা করছে। সেই টাকাগুলো খরচ করছে বাংলাদেশে নানাভাবে নাশকতামূলক কাজ, নানাভাবে তারা অন্তর্ঘাত তৈরি করার চেষ্টা করছে। বাংলাদেশকে কারোর উপনিবেশ বানাতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন রিজভী। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে আবারও মাঠে নামার ঘোষণা দিয়েছে জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন। মঙ্গলবার সংবাদ সম্মেলনে দল দুটো জানায়, তারা জনমত গঠনে 1 অক্টোবর থেকে ঘরোয়া আলোচনা করবে, আর শেষের দিকে মহানগরে গণমিছিল ও জেলা উপজেলায় স্মারকলিপি দেবে দল দুটো। বিস্তারিত সুমন মাহমুদের প্রতিবেদনে। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে দুপুরে মগবাজারের আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামী। এই সময় দলটির পক্ষ থেকে জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনের আহ্বান জানানো হয়। প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলসমূহের সাথে পিআর পদ্ধতি ও জুলাই সনদের আইনি ভিত্তি সহ 5 দফা দাবিতে প্রথম ধাপের কর্মসূচি শেষ করেছে তারা। দলটির সেক্রেটারি বলছেন, দাবিগুলোতে জনগণ সাড়া দিয়েছে। আমাদের এই 5 দফা গণদাবির পক্ষে জনমত গঠনের জন্য আগামীকাল 1 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত সারা দেশে গণসংযোগ কর্মসূচি পালিত হবে। এই উপলক্ষে এই গণসংযোগ চলাকালে মত বিনিময় সভা, গোল টেবিল, সেমিনার, সিম্পোজিয়াম ইত্যাদি প্রোগ্রামের আয়োজন করা হবে এবং এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা আমাদের দাবির যে যৌক্তিকতা, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি সম্পর্কে আরও জাতিকে বিস্তারিত তুলে ধরার এই সব কার্যক্রমগুলো ওই সময় অব্যাহত থাকবে। এদিকে একই দাবিতে দ্বিতীয় ধাপে 12 দিনের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদের অভিযোগ, যৌক্তিক আন্দোলনের প্রতি সরকার হতাশাজনক ও উদাসীনতা প্রদর্শন করছে। আমরা সরকারের প্রতি হতাশা এবং ক্ষোভ প্রকাশ করছি। দেশের এতগুলো রাজনৈতিক সংগঠন ধারাবাহিক কর্মসূচি পালন করার পরেও সরকারের পক্ষ থেকে কোনো রকম ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে না।
কেমন যেন স্বৈরতান্ত্রিক সরকারগুলোর মতো এ সরকারও জনতার দাবির প্রতি উদাসীনতা প্রদর্শন করছে। আমরা সরকারকে সতর্ক করে দিতে চাই, মনে করে দিতে চাই, এই সরকার একমাত্র জনতার রক্তমাখা জীবন উৎসর্গ করার অভিপ্রায় গঠিত। ফলে জনতার দাবি প্রতি ক্রমাগত উপেক্ষা এই সরকারের নৈতিক ও আইনগত বৈধতাকে নষ্ট করবে। ইসলামী দলগুলোর কর্মসূচি 1 অক্টোবর, জনসংযোগের মধ্য দিয়ে শুরু হয়ে শেষ হবে 12 অক্টোবর। জাতীয় সংসদ নির্বাচনে জনগণ চায় হলো। সুমন মাহমুদ, 71, ঢাকা। ভারতীয় উপমহাদেশে ভারত, চীন, রাশিয়ার বিপরীতে আমেরিকাকে টেনে আনা ডক্টর ইউনূসের ভয়ঙ্কর ভুল হবে বলে মন্তব্য করেছেন চিন্তাবিদ ফরহাদ মজহার। মঙ্গলবার এক আলোচনায় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকার যেসব চুক্তি করেছে সেসব প্রকাশ করতে হবে। আরও জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা ও নির্বাচন বিষয়ক এই আলোচনা সভা, এতে যোগ দেন রাজনীতিবিদ ও বিশ্লেষক সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। এই সময় ভারতের সমালোচনা করেন তারা। ভারত হলো এমন একটা দেশ, আমাদের বড় শত্রু, এবং তারপরে হলো আওয়ামী লীগ, তারপরে হলো সহযোগী, জাতীয় পার্টি বলেন, সবাই বলেন। আমি মনে করি আমরা দেশটাকে সুন্দরভাবে সুন্দর জায়গায় নিয়ে যাই। এত রক্ত দিয়েছি আমরা, এখন আর পিছিয়ে ফিরে থাকতে চাই না। চিন্তাবিদ ফরহাদ মজহার বলেন, ভারত বিরোধিতা থাকতে পারে, কিন্তু আমেরিকাকে এই উপমহাদেশে টেনে আনা হবে বড় ভুল। নতুন যে অক্ষশক্তি গড়ে উঠেছে দেখতে পাচ্ছি, এটা কি? ভারত, রাশিয়া এবং চীন একটা নতুন অক্ষশক্তি গড়ে উঠেছে। এই নতুন অক্ষশক্তির বিপরীতে ডক্টর ইউনূস উপমহাদেশে যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে টেনে না আনেন, এটা বাংলাদেশের জন্য একটা ভয়ানক বিপর্যয় টেনে আনবে। সেনাবাহিনীর দিক থেকে মিলিটারি অ্যাসেট, কারণ এটা আমার জাতীয় প্রতিরক্ষার অংশ। আপনি সে সেনাবাহিনীর সঙ্গে কোনো কথা না বলে, জাতীয় নিরাপত্তার প্রশ্নকে কোনো প্রকার না তুলে আপনি একটা বিদেশি কোম্পানির কাছে পোর্ট তুলে দিচ্ছেন। রোহিঙ্গারা ও মিয়ানমার বাংলাদেশের জন্য বড় বিপদ বলেও সরকারকে সতর্ক করেন তিনি। আপনাকে অনেক বড় বিপদ আপনার সামনে, এই বিপদের একটা নাম হলো রোহিঙ্গা, মায়ানমার বিপদ আপনার সামনে। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভূরাজনীতি, সেই ভূরাজনীতি আপনি কি করে মোকাবেলা করবেন? আরাকান সেনাবাহিনী কাজ করছে পার্বত্য চট্টগ্রামে, আপনারা যে ঘটনা ঘটছে পার্বত্য চট্টগ্রামে, এটাকে বিচ্ছিন্ন ভাববেন না। জনগণের কাছে না গিয়ে ডক্টর ইউনূস লুটেরাদের সাথে বসে দেশের ভাগ্য ঠিক করার চেষ্টা করছে বলেও সমালোচনা করেন বক্তারা। জাতীয় ঐক্যমতের মধ্যে যেসব সিদ্ধান্ত আপনারা ওই লুটেরা মাফিয়া শ্রেণীর সঙ্গে বসে আপনারা করেছেন, ওটা নাকি আমাদেরকে এখন বাধ্যবাধকতা আমাদেরকে মানতে হবে। মোহাইমিনুল খান অপু, 71, ঢাকা। খাগড়াছড়ির ঘটনা যারা ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে তাদের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান। মঙ্গলবার তিনি আরও বলেন, পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসনের সাথে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। তবে লুট হওয়া অস্ত্র নির্বাচনের সময় বাইরে থাকা নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ বলেও মনে করেন র্যাব মহাপরিচালক। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। রাজধানী সহ সারা দেশে অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেপ্তার এবং আভিযানিক বিভিন্ন ধরনের সাফল্য নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের আয়োজন করে র্যাব। এতে অংশ নেন র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। এই নিরাপত্তাটা আমরা এ সময় লুট হওয়া অস্ত্র উদ্ধার, জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার প্রসঙ্গে মহাপরিচালক বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লুট হওয়া অস্ত্র বাইরে থাকা নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ। প্রায় 70 থেকে 80% অস্ত্র উদ্ধার আছে, বাকি কিছু বাকি আছে। এ থেকেও প্রতিনিয়ত গত মাসেও আমরা প্রায় পুলিশের কাছ থেকে লুট হওয়া 3টি পিস্তল আমরা উদ্ধার করেছি। যে শটগানটি আমরা উদ্ধার করেছি ওইটির নাম্বারটি আপনার মোসা, তো আমরা এটা ফরেন্সিক করলে বুঝতে পারবো। তো আমাদের এই প্রচেষ্টা অব্যাহত আছে এবং প্রতিনিয়তই আমরা কিছু না কিছু অস্ত্র উদ্ধার করতে সক্ষম হচ্ছি। এ সময় পাহাড়ের অস্থিরতা নিয়ে তিনি জানান, ধর্ষণের ঘটনায় আসামি গ্রেপ্তার হলেও যারা এটিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে তাদের বিষয়েও তদন্ত চলছে। তুচ্ছ কোনো ঘটনা নিয়ে সেটা একটা বড় আকারের একটি রূপ দেওয়ার চেষ্টা হয়। যেমন খাগড়াছড়িতে সম্প্রতি যে ঘটনা ঘটলো, যে একটি ধর্ষণের অভিযোগের কারণে সেখানে এই পরিস্থিতি উদ্ভব হয়েছে। যদিও এই অভিযোগটি পাওয়ার সাথে সাথেই তার একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথভাবেই ওই মামলার অনুসন্ধান সহ যাবতীয় কাজ করতেছিল। বাট তারপরও আমরা দেখলাম যে সে পরিস্থিতি সেখানে উত্তপ্ত করা হয়, অশান্ত করা হয়। এর পিছনে কোনো না কোনো ইন্ধন আছে। তবে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন
এই বিষয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত আছে এবং যেহেতু একটি ঘটনা ঘটেছে এর সুষ্ঠু তদন্ত হবে এবং এর আইনানুগভাবেই এই ব্যাপারটি মোকাবেলা করা হবে। শারদীয় দুর্গাপূজার সময় কোথাও যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য সতর্ক অবস্থানে রয়েছে র্যাব। সারা দেশেই এই পূজাটি বেশ উৎসাহ উদ্দীপনার মাধ্যমে চলছে। সাজিদ সরকার, ৭১, ঢাকা। পূজা শেষে মায়ের পায়ে ভক্তরা দিয়েছেন অঞ্জলি। অষ্টমী পূজা শেষে আর মহানবমীর শুরুর সন্ধিক্ষণে বধ হয়েছেন মহিষাসুর। মহা অষ্টমী পূজার বিস্তারিত পার্থ সঞ্জয়ের প্রতিবেদনে। ঢাকের বাদ্যি আর শঙ্খের নাদ, সঙ্গে উলুধ্বনি, মুখর মহা অষ্টমীর পূজা মণ্ডপ। ষোড়শ উপাচারে অনুষ্ঠিত অষ্টমী বিহিত পূজায় মিশে থাকলো ভক্তের প্রার্থনা। বলছি কি যে মা দুর্গা আমাকে আশীর্বাদ দাও, আমার লেখাপড়ার জন্য ভালো হয়। খুবই ভালো লাগছে আসলে। বাবা মা শাশুড়ি হাজবেন্ড বাচ্চা সবাইকে নিয়ে আসছি পূজা মণ্ডপে পূজা দিতে, অঞ্জলি দিব। ছোটবেলায় আসলে ব্যাপারটা অন্যরকম ছিল। ছোটবেলায় বাবা মার কোলে চড়ে আমরা গিয়েছি, এখন আমার নিজের সন্তানকে নিয়ে এসেছি। আসলে অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আজকের দিনে মা মহিষাসুরকে বধ করেছেন। সপ্তমীর দিন তো আমরা খুবই ঘোরাফেরা করলাম। অষ্টমীর অপেক্ষায় সবসময় থাকি, কারণ অষ্টমীটাই তো হচ্ছে গিয়ে মূল যে বিষয়টা, মূল যে দুর্গাপূজার যে মাহাত্ম্যটা এই অষ্টমীতেই তো হয়েছে, তাই না? সকালে আসছি অঞ্জলি দিতে, আপনার আজকে হচ্ছে উপবাস রাখছি, না খেয়ে আসছি। তারপর দুপুরবেলা ফ্রেন্ডদের সাথে ঘোরা আর কি, ওই ব্যাপারটাই আর কি। অষ্টমীর দিনটা অন্যরকম। মায়ের কাছে এটাই চাওয়া যাতে আমার যে পড়াশোনা আছে সেখানে যাতে আমি ভালো রেজাল্ট করতে পারি এবং আমার আশেপাশে আমার পরিবার এবং আমার যাতে সবার স্বাস্থ্য ভালো থাকে। পূজা শেষে দেবীর পায়ে ভক্তের অঞ্জলি, মন্ত্রের উচ্চারণে মহামায়ের কাছে প্রার্থনা, মঙ্গল আলোয় ধরিত্রীকে আলোকময় করবেন দেবী দুর্গা। মার কাছে অঞ্জলি দিলাম। অঞ্জলিতে মায়ের কাছে একটাই আমাদের প্রার্থনা, মা যেন আমাদের সকল দুঃখ কষ্ট থেকে সবাইকে রক্ষা করেন। সন্ধ্যা আরতি হবে, ভক্তবৃন্দ যারা বাইরে থেকে আসবে তারাই আরতি প্রতিযোগিতা হবে, আরতি প্রতিযোগিতা অংশগ্রহণ করবে। তারপর পরই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানে নৃত্য, গান এবং ধর্মীয় সঙ্গীত পরিবেশনা করা হবে। অষ্টমী পূজার শেষ ক্ষণটি মাহেন্দ্র ক্ষণ। এই ক্ষণে যে দেবী দুর্গা বধ করেন অসুরকে। মহা অষ্টমী বিহিত সমাপ্ত হওয়ার মাধ্যমেই শেষ করেছি, সুসম্পন্ন করেছি। মহা অষ্টমীতে চণ্ডী পাঠের মাধ্যমে মহিষাসুর বধ সুসম্পন্ন হয়েছে। সন্ধ্যায় দেবী দর্শনে উৎসবে রূপ নেবে মণ্ডপ। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা। পাহাড়ে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন ব্যাহত করতে একটি মহল বিশৃঙ্খলা করছিল, তবে ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী সেটি প্রতিহত করেছে। বিকেলে জাতীয় ঢাকেশ্বরী মন্দিরের পূজা উদযাপন পরিদর্শন শেষে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোশ্যাল মিডিয়া সহ যে কোনো গুজবে কান না দেওয়ার পরামর্শও দেন তিনি। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ও আনুষ্ঠানিকতা দেখতে ঢাকেশ্বরী মন্দিরে স্বরাষ্ট্র উপদেষ্টা ঘুরে দেখেন পূজা মণ্ডপ। পরিদর্শন শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন উপদেষ্টা। জানান, পাহাড়ে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন ব্যাহত করতে একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টি করলেও আইনশৃঙ্খলা বাহিনী তাদের জবাব দিয়েছে। বেশ কয়েকজন বিশৃঙ্খলাকারীকে গ্রেফতারের কথাও জানান তিনি। স্পেশালি খাগড়াছড়ি এবং গুইমারার একটা ঘটনা ঘটছে। এই ঘটনাটা ঘটার উদ্দেশ্য ছিল যেন এই পূজাটা শান্তিপূর্ণভাবে যেন না হতে পারে। কিছু সংখ্যক সন্ত্রাসী চেষ্টা করছিল যেন এই পূজাটা ভালোভাবে না হয়, কিন্তু সেই সন্ত্রাসীদের যে কর্মকাণ্ড এটা কিন্তু প্রতিহত করে দেওয়া হয়েছে এবং পাহাড়েও পূজা ভালোভাবে হচ্ছে। পূজাকে কেন্দ্র করে দেশে ও দেশের বাইরে থাকা ফ্যাসিস্টরা সোশ্যাল মিডিয়া সহ নানা মাধ্যমে গুজব ছড়াচ্ছে বলেও জানান তিনি। কোনো কিছু সংবাদ ভাইয়েরা বলতে যাচাই না করে আপনারা দিবেন না। একটা কিন্তু নতুন অ্যাপও করা হয়েছে। আপনাকে যদি কোনো কিছু থাকে ভাইদের সাথে আসতে, ভাইরাও কিন্তু অ্যাপের সাথে সম্পৃক্ত, তারা আপনাদের সঠিক সংবাদটা দিতে পারবে। রাজধানী সহ সারা দেশের পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষও সতর্ক অবস্থানে থাকলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলেও আশাবাদ স্বরাষ্ট্র উপদেষ্টার। সাজিদ সরকার, ৭১, ঢাকা।
জাতীয় নির্বাচনকে ঘিরে অনেকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটা বিদেশ থেকেও করা হতে পারে। আইজিপি আরও জানান, এবার পূজা মণ্ডপে অস্থিরতা সৃষ্টির ঘটনায় 19 জনকে গ্রেফতার করা হয়েছে। আর জুলাই আন্দোলনের হয়রানিমূলক মামলা থেকে রক্ষা পেতে আবেদন করতে বলেছেন পুলিশ মহাপরিদর্শক। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। এবছর 31,600-র কিছু বেশি মণ্ডপে পূজা হচ্ছে। পুলিশ বলছে, পূজা মণ্ডপ কেন্দ্রিক সোমবার রাত পর্যন্ত 39টি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এর মধ্যে 15টিতে মামলা হয়েছে, 19 আসামি গ্রেফতারও হয়েছে। এসব ঘটনার মধ্যে আছে পূজার প্যান্ডেলে পানি নিক্ষেপ, পূজা কমিটির কাছে চাঁদা দাবি, নিরাপত্তার কাজে নিয়োজিত পুলিশের উপর হামলা, ধাক্কা দিয়ে প্রতিমার অংশ ভেঙে ফেলা ও জামায়াত কর্মী পরিচয়ে গান বন্ধ করতে বলা। গাজীপুরে যেটা হয়েছে, দুইটা ছেলে ওরা গিয়ে দেখতে গেছে, ওরা ধমক দিছে, আরেকবার গিয়ে আরেকবার মূর্তিটা ভেঙে দিছে। আবার অনেকে দাবি করছে মানসিক ভারসাম্যহীন। নট নেসেসারিলি হঠাৎ করে পূজার সময় সব মানসিক ভারসাম্যহীন একসাথে গিয়ে হবে কেন? দিস ইজ নট এট অল অ্যাকসেপ্টেবল। সামনের নির্বাচনকে ঘিরে দেশি বিদেশি নানা চ্যালেঞ্জ আছে বলেও জানান তিনি। যারা পরাজিত ফ্যাসিস্ট তারা তো অবশ্যই একটা পার্টি। ফ্রি, ফেয়ার অ্যান্ড নিউট্রাল ইলেকশন ওইটাকে আমরা করতেই হবে। দরকারে আমরা আরো কঠোর পদক্ষেপে যাব। তিনি জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা সহ মোট 1760টি মামলার মধ্যে 55টির চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে হত্যা মামলা 18টি এবং আঘাত সহ বিভিন্ন মামলা 37টি। হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি 1941 জন এবং অন্যান্য ধারার মামলার আসামি 2185 জন। আর হয়রানিমূলক মামলা থেকে রক্ষা পেতে পুলিশ সুপারের কাছে আবেদনের আহ্বান জানান তিনি। ওনাদেরকে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার নির্দোষ হিসাবে রিপোর্ট দিয়ে আদালতে প্রতিবেদন পাঠাতে পারেন এবং আদালত সেটা গ্রহণ করে তাকে মামলার দায় থেকে মুক্তি দিতে পারেন। জুলাই গণঅভ্যুত্থানের মামলায় 21 পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। আর পলাতকদের তালিকা ইন্টারপোলে দেওয়া হয়েছে বলেও জানান বাহারুল আলম। ওই সময়ে লুট হওয়া 1350টি অস্ত্র এখনো মেলেনি বলেও জানান আইজিপি। আমরা ধারণা করি হয়তো কিছু বিচ্ছিন্নতাবাদীর কাছে চলে যেতে পারে, কিছু হয়তো পাহাড়িদের কাছে চলে যেতে পারে, কিছু হয়তো এই যে আরসা কিংবা ওদের কাছে চলে যেতে পারে। এগুলো সবই আমাদের সন্দেহ। সম্প্রতি পাকিস্তানে সশস্ত্র সংগঠন তেহরিকে তালিবান বা টিটিপির হয়ে লড়াই করতে যাওয়া একজন বাংলাদেশি নিহত হয়েছেন। ওই দলে আরো কোনো বাংলাদেশি যাচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান আইজিপি। 3 মাস আগে আমরা সাভারের একজনকে পেয়েছি, তো আমাদের ইন্টেলিজেন্স আছে যে হি ওয়াজ এ পার্টিসিপেন্ট। তা আমরা তাকে অ্যারেস্ট করেছি। তার মাধ্যমে আমরা তার অন্য যারা সহযোদ্ধা আরও আছে কিনা তাদের ব্যাপারে এই আমাদের অ্যান্টি টেররিজম ইউনিট তদন্ত করছে। নাদিয়া শারমিন, 71, ঢাকা। স্বৈরাচার আওয়ামী লীগ আমলে 4টি ব্যাংক থেকে প্রায় 2 লাখ কোটি টাকা লোপাট করেছে এস আলম গ্রুপ। অর্থনৈতিক গোয়েন্দা BFIEU থেকে পাওয়া নথি থেকে এমন তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুদক মহাপরিচালক জানান, এস আলম গ্রুপের ব্যাংক লুটের প্রত্যেকটি ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। আর এসব ঘটনায় জড়িতদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে। জেমসন মাহবুবের প্রতিবেদন। এস আলম দেশের অর্থনীতি ধ্বংসের অন্যতম কুশীলব। লোপাট করা টাকায় বিদেশে বিলাসী জীবনে মগ্ন এস আলম পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাকে ব্যবহার করে দখলে নেন দেশের 7টি ব্যাংক। শেখ হাসিনার ছত্রছায়ায় থাকা এই শিল্প গ্রুপ দেশের ব্যাংক খাতকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে, এমন অভিযোগও বেশ পুরনো। গণ অভ্যুত্থানের পর এস আলমের বিরুদ্ধে ব্যাংক লোপাট, অর্থ পাচারের অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান শুরু করে দুদক। একই সাথে তাদের বিষয়ে কাজ করছে BFIU। এরই মধ্যে BFIU থেকে এস আলম সংক্রান্ত নথি এসেছে দুদকে। নথির তথ্য বলছে, এস আলম গ্রুপের দখলে থাকা ইসলামী ব্যাংক থেকে 1,05,000 কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে 39,000 কোটি টাকা, ইউনিয়ন ব্যাংক থেকে 20,000 কোটি টাকা ও গ্লোবাল ইসলামী ব্যাংক থেকে 13,000 কোটি টাকা লোপাটের প্রমাণ মিলেছে। এসব নিয়ে টাস্কফোর্সের পাশাপাশি দুদকের একাধিক টিম
কাজ করছে। এসালম বা অন্য যেই যাদের বিরুদ্ধে আমাদের এখানে অনুসন্ধান চলমান রয়েছে কিংবা মামলা তদন্তাধীন রয়েছে, সেই বিষয়গুলোতে কিন্তু কাজ হচ্ছে। আমাদের সংশ্লিষ্ট অনুসন্ধানকারী কর্মকর্তা এবং তদন্তকারী কর্মকর্তাগণ কাজ করছেন। কোনো অভিযোগ, সুনির্দিষ্ট কোনো অভিযোগে কিন্তু বাদ যাবে না, সবগুলো নিয়েই আমাদের অনুসন্ধান দল এবং তদন্ত দল কাজ করছেন। এদিন মামলা হয়েছে ভোলা ২ আসনের সাবেক এমপি আলী আজম মুকুল ও তার স্ত্রীর বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে ৯.৫ কোটি টাকার অবৈধ সম্পদ ও ১২০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ মেলে অনুসন্ধানে। সন্দেহজনক এবং অস্বাভাবিক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। প্রায় ৫৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে C&F এজেন্ট শামসুর রহমানের বিরুদ্ধে। জেমসন মাহবুব, ৭১, ঢাকা।